একের পর এক বিপর্যয় আর দুর্ভাগ্য কিন্তু এই শহরের পিছু ছাড়ছে না। সেই গার্ডেন রিচ দিয়ে শুরু হয়েছিল, মাঝখানে পিকনিক গার্ডেন, বিরাটির পর এবার চেতলা, সেখানেও কিন্তু সেই বাড়ি ভাঙার ঘটনা ঘটলো। অবশ্যই এই প্রসঙ্গে আলোচনা তো করবোই, তার পাশাপাশি কিন্তু রাজনীতির চাকরি চলছে। যত নির্বাচনের দিন ঘনিয়ে আসছে ততই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী চাপানো শুরু হয়েছে। তা প্রার্থী দেওয়া নিয়েই হোক, রান্নার গ্যাসের দাম কমানো নিয়েই হোক, কিংবা ৩,০০০ টাকা কিভাবে ফেরত দেওয়া হবে, ৩,০০০ কোটি টাকা কিভাবে ফেরত দেওয়া হবে, সেই নিয়ে চাকরি হোক। আমাদের সঙ্গে আলোচনার জন্য যারা উপস্থিত রয়েছেন প্রথমেই পরিচয় করে দেবো। রাহুল চক্রবর্তী রয়েছেন অর্চনা মজুমদার, সুমন রায়চৌধুরী রয়েছেন, কৌস্তব চট্টোপাধ্যায় এবং অধ্যাপিকা মহানন্দা কাঞ্জিলাল। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। তবে প্রথমেই আপনাদের চেতলার ছবি দেখাবো। কাল রাতে বিরাটির ঘটনা আমরা দেখেছি, যেখানে একজনের প্রাণহানির মতো ভয়াবহ ঘটনা ঘটেছে। আজ সকালে অতটা না হলেও চেতলা কিন্তু ফের নতুন করে ভয় ধরালো আরো একবার, কারণ খোদ মেয়রের ওয়ার্ডে এবার ভেঙে পড়লো পুরনো বাড়ির ৩ তলার কার্নিশ। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ি। আপনাদের সরাসরি ঘটনাস্থলে নিয়ে যাব। আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারতো, একেবারে ভাগ্যক্রমে বেঁচেছেন এলাকার মানুষজন, তা বলাই যায়। কি ঘটেছিল আজ ভোরে? একেবারেই কুস্মিতা, তুমি যেমনটা বলছিলে যে বড় কোনো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেল, কারণ রাতের বেলা হয়েছে, ভোরবেলা হয়েছে, এবং আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি চেতলা, একদম মেয়রের যে ওয়ার্ড, সেই ওয়ার্ড, তার পরমহংস দেব রোড, যেখানে এই বাড়ি ভেঙে পড়েছে, বাড়ির একাংশ ভেঙে পড়েছে। তুমি দেখতে পাবে যে সামনেই কিন্তু একের পর এক দোকান, যার মধ্যে ওষুধের দোকানও রয়েছে। দিনের বেলা এখানে কিন্তু ভিড় থাকে, নেহাত রাতের বেলা এখানে একটি মাত্র গাড়ি দাঁড়িয়ে ছিল, যে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং যে বাড়িটি ভেঙে পড়েছে, তুমি দেখতে পাচ্ছ, সেই ছবি দেখাচ্ছে দীপ্তেন্দু, যেখানে ৩ তলার যে কার্নিশ, যথেষ্ট পুরনো বাড়ি। এলাকার বাসিন্দারা যেমনটা জানাচ্ছেন যে এই কার্নিশ ভেঙে পড়ে আচমকা, ভোর 4:30 নাগাদ এই ঘটনা ঘটে। আচমকা বিকট আওয়াজ পান স্থানীয় বাসিন্দারা, এবং সেই আওয়াজ পেয়ে তারা বেরিয়ে পড়েন, এবং এখনও পর্যন্ত এলাকায় কিন্তু আতঙ্ক রয়েছে। এবং যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় বাসিন্দারা যা বলছেন, তারা রাস্তায় বেরিয়ে পড়েছিলেন সে সময়, তখন তারা জানাচ্ছেন যে এলাকা পুরো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল এবং বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত। যেহেতু ভোরবেলা হয়েছে, সে কারণে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে এখনও কিন্তু আতঙ্ক রয়েছে। এবং পুরসভার যে টিম, তারা কিন্তু ইতিমধ্যে এসে এলাকা পরিদর্শন করে গিয়েছেন, এবং স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনে নেব। ভোরবেলা ঠিক কি ঘটেছে? তখন 5টা হবে, একটা তো বিকট আওয়াজ পেলাম, হুড়মুড় করে, একদম বুঝতে পারছি না যে কি আতঙ্ক, মানে বিশাল আতঙ্ক, বুঝতেও পারছি না কি হলো। তারপরে উঠে দরজা খুলে দেখছি যে এরকম ওদের বাড়িটা ভেঙে পড়ে গেছে। প্রচুর লোক থাকে এখানে, ওষুধের দোকান, ওষুধ কিনতে আসে লোক, বাচ্চারা ছোটাছুটি করে, এখানে প্রচুর লোক, প্রচুর ক্ষতি হতো। নেহাত ওই টাইম বলে কেউ রাস্তায় ছিল না। একেবারে বলা যেতে পারে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে, কিন্তু ইতিমধ্যেই কিন্তু এলাকা পরিদর্শন করে গিয়েছেন পুরসভার টিম, এবং ঠিক কি কারণে দুর্ঘটনা সে সমস্ত বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে। সত্যজিৎ, ধন্যবাদ। গার্ডেন রিচের পর গতকালই বিরাটিতে বহুতল দুর্ঘটনা ঘটেছিল, এবং যেখানে এক মহিলার একেবারে বেঘরে প্রাণ গিয়েছে। নির্মীয়মান আবাসন থেকে মাথায় ইট পড়ে মহিলার মৃত্যু হয়েছে গতকাল। বিরাটির শরৎ কলোনিতে এই দুর্ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। নির্মীয়মান আবাসনের নিচে দাঁড়িয়েছিলেন পাশের বাড়ির বাসিন্দা এক মহিলা, এবং আচমকায় ওই আবাসন থেকে ইট ভেঙে মহিলার মাথায় পড়ে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কোনো সুরক্ষাবিধি না মেনে আবাসন নির্মাণ হচ্ছিল, এমনটাই দাবি করেছেন মৃতার স্বামী। বসে দুজনে চাটা খেয়ে গল্প করছিলাম। ও বলল বাইরে হাওয়া আছে, আমার একটা পেস আছে, ওদের ফ্ল্যাটের যেখান থেকে প্রমোটারে প্লাস করেছে 4 ফুট, আর আমার আছে মোটামুটি 7 ফুট, মোটামুটি 10 ফুটের। ও করিডোরে হাঁটছে, ওদের হাঁটাচ্ছে। আমি কালকেও ওদের বললাম, দেখ তোরা প্লাস্টিক লাগাচ্ছিস না, ভেঙে পড়ে যাবে, ইট পাটকেল আমার বাড়িতে আসছে। ও এরকম ফোন করছিল, আমার মানে শালা বউয়ের সাথে কথা বলছিল। হঠাৎ একটা আওয়াজ হলো, আমি ভাবলাম বোধহয় আমার ছেলের বাইক পড়েছে, কিন্তু সেটা নয়, পুরো ফ্ল্যাটের ইয়েটা ভেঙে পুরো পড়ে গেছে আমার বাড়ির সামনে, একদম রক্তারক্তি কাণ্ড। আমি ওই অবস্থায় তুলে নিয়ে এখানে নিয়ে এসেছি। সি ইজ স্পট ডেড। কতটা অংশ ভেঙে পড়েছিল, কোথা থেকে পড়ে? 5 তলা থেকে কি 4 তলা থেকে, আই ডোন্ট নো, ওরা তৈরি করছে, এখনো পুরো কমপ্লিট হয়নি। ব্যাস, আমরা অনেকবার নিষেধ করেছি কিন্তু শোনেনি। আমার বাড়ির সামনের রাস্তাটা
যেখান দিয়ে ফ্ল্যাটটা ঢোকে সেখানে আপনার 10 ফুটের রাস্তা নয়, কি করে ফ্ল্যাট করছে 5 তলা, আই ডোন্ট নো। আপনারা ওই প্রমোটারকে বলেন? প্রমোটার কেন, প্রমোটার তো দেখাই পায় না, যে লেবার কন্ট্রাক্টর তাকেই বলা হচ্ছে। প্রমোটার কোনো আসেই না, প্রমোটার আসেই না, শুধু ঠিকাদার কাউন্সিলর বা কাউন্সিলর তো পাশেই থাকি। কাউন্সিলর আজকে বললো যে আমি তো জানি না, ও বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে। কাউন্সিলর কি দাবি করলেন শুনুন একবার। গার্ডেন রিচের যে ঘটনাটা ঘটেছে সেটার সঙ্গে এটাকে তুলনা করলে ভুল করা হবে। এটা অবশ্যই একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। মানে আমি কেন, আমার এখানকার সবাই ভীষণভাবে মর্মাহত। ঘটনাটা এরকম, এই ধরনের ঘটনা হওয়া কখনোই উচিত নয়। এবং আমার এটাই বলার যে নিশ্চয়ই পৌরসভা স্যাংশন প্ল্যান নিয়েই বিল্ডিংটা হচ্ছে, এবং যদি কোনো দোষ ত্রুটি থেকে থাকে অবশ্যই সেটা প্রশাসন তদন্ত করবে, এবং যারা এর জন্য প্রকৃত দোষী নিশ্চয়ই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এক্ষেত্রে কোনো রাজনৈতিক রং লাগানোটা আমার মনে হয় সমীচীন নয়। এখানে যারা এলাকার বাসিন্দারা বলছেন যে 5 থেকে 6 ফুট রাস্তা, এখানে G+5 যে পারমিশন পাওয়া, তার ঠিক পাশের গলিতেই তারা দিতে চাইছিলেন ফ্ল্যাটে, অনুমতি দেওয়া হয়নি, কিন্তু এখানে অনুমতি দেওয়া হলো। নিয়ম তো সবার জন্য এক হওয়া দরকার। অবশ্যই নিয়ম সবার জন্য এক। আপনারা যদি দেখেন যে সাইট প্ল্যান রয়েছে সেখানে এটা 5 ফুট রাস্তা নয়, প্রথম কথা। এবং আপনারা যদি অন্যান্য সব জায়গা ঘুরে দেখেন, দেখবেন একমাত্র উত্তর দমদম পৌরসভা একটি পৌরসভা যারা কিন্তু সঠিক রাস্তা মেপে সঠিক ফ্লোরের প্ল্যান দেয়। আমরা কিন্তু কখনোই আমাদের ব্যক্তিগত লাভ বা পৌরসভার লাভের জন্য 3 ফুট 4 ফুট রাস্তায় 4-5 তলা দিই না। আমি আলোচনায় আসবো। মর্মান্তিক এই ঘটনা ঘটে গিয়েছে রাহুলবাবু। নিঃসন্দেহে গার্ডেন ব্রিচের ঘটনার সঙ্গে বিরাটির ঘটনা বা বিরাটির ঘটনার সঙ্গে চেতলার ঘটনা কারোর সঙ্গে কারোর কোনো তুলনা হয় না, কারণ প্রত্যেকটা ঘটনাই হচ্ছে নজরদারির অভাব এবং একেবারে কলকাতা পুরসভা যে চোখ বন্ধ করে রয়েছে তার একেবারে একের পর এক উল্লেখযোগ্য নিদর্শন বলা যেতে পারে। কিন্তু এখানে আমার বক্তব্য হচ্ছে যে প্রমোটাররা যেভাবে রমরমা হয়েছে, যেভাবে পুকুর বুঝিয়ে বেআইনি নির্মাণ হয়েছে, তার পাশাপাশি কি মেটেরিয়াল দিয়ে জিনিসপত্র দিয়ে বাড়ি তৈরি হয় সেগুলোর ওপর নজরদারির দায়িত্ব কার? না দেখো, প্রথম কথা দুটো জিনিস এখানে বোঝার আছে। একটা হচ্ছে যেগুলো ঘটনা ঘটেছে তুমি বলো আলাদা আলাদা হতে পারে, তুমি বললে ডেফিনেটলি আলাদা আলাদা জায়গায় আলাদা ঘটনা ঘটেছে, কিন্তু প্রত্যেকটাই মর্মান্তিক। যে কোনো মৃত্যুই দুঃখজনক, দুর্ভাগ্যজনক, এবং কেউ কোনো দায়টাই এড়াতে পারে না। যে যতই বলুক দায় সবারই আছে, প্রত্যেকের দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে, তো সেটা থেকে আমরা এড়িয়ে যেতে পারি না, অবশ্যই তাই। কিন্তু তার সাথে কতগুলো কুসুবিধা কথা বলা দরকার এখানে। যেমন বিপজ্জনক বাড়ি, যেগুলো বিপজ্জনক বাড়ি বা বহুদিনের ডিলাপিরেটেড কন্ডিশনে বাড়িগুলো দাঁড়িয়ে আছে, সেখানে 411 টাকা নোটিশ করা হয় কর্পোরেশন থেকে, পৌরসভা থেকে, এবং বলা হয় বারবার বাড়ি ছাড়তে বা ভেকেট করতে। যে বাড়িগুলো ভেঙে পড়ার মতো পজিশন আছে, কলকাতায় এমন বহু বাড়ি আছে বারবার পৌরসভা কর্তৃপক্ষ নোটিশ দেওয়া সত্ত্বেও সে বাড়ি ছাড়ে না বা ছাড়তে চায় না। পুরসভা তো জোর করে বার করে দিতে পারে না। এখানে সমস্যা হচ্ছে যদি সেখানে পৌরসভা জোর করে তাহলে এখন কলকাতা পুরসভা যখন কমিটি গঠন করছে তারা বলছে যে এরপরে আধিকারিকরা তারা এফআইআর করতে পারবেন, তারা এতদিন কেন করতে পারেন? তাহলে আমার বক্তব্য হচ্ছে সেখানে একটাই রাস্তা, সেখানে যেতে হবে, কোর্টের দরজা খোলা রাখতে হবে, এবং সেখানে দাঁড়িয়ে মানুষের প্রাণহানির থেকে কি সেইটা সচেতন মানুষকে হতে হবে, মানুষকে সচেতন হতে হবে। কলকাতা পুরসভা কি করবে? আমি কলকাতা পুরসভা শুধু একটা নোটিশ পাঠিয়ে 5 মাস অপেক্ষা করবে, 8 মাস অপেক্ষা করবে, এবং টেনে বার করবে লোককে, তার জন্য আইনি ব্যবস্থা। তখন তো এরাই বলবে যে রাজনীতি হচ্ছে জোর করে মানুষ করা হচ্ছে। নিজস্ব আইন রয়েছে, তারা সেই আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। সুমন বাবু, নোটিশ পাঠানোর 5 মাস পরে কোথাও কলকাতা পুরসভা যখন একেবারে বেআইনি বাড়ি ভাঙতে যাচ্ছে, যে বিপজ্জনক ছবি আমাদের ক্যামেরায় দেখা যাচ্ছে, সেই বেআইনি বাড়ি ভাঙতে গিয়েও তাদের বাধার মুখে পড়তে হচ্ছে। 8 মাস আগে নোটিশ পাঠানো হয়েছে, তারপরও বাড়ি ভাঙার কোনো বন্দোবস্ত হয়নি। যদি বাড়ির লোকেরা, স্থানীয় বাসিন্দারা বাধা দিয়ে থাকেন, তাহলে কলকাতা পুরসভা ব্যবস্থা নিচ্ছে না কেন? আইনি পথে এগোচ্ছে না কেন? কুসুমিতা, একটা কথা বলি, এই যে কথাগুলো এনারা বলেন না, অত্যন্ত দুর্ভাগ্যজনক, খুব খারাপ লাগছে, কোনো মৃত্যুই কাম্য নয়, এগুলো শোনার কথা। আমি আবার বলছি, আমি আগের দিনও তোমার প্যানেলে বলেছি, আমি কলকাতা শহরের এমন একটা অংশে থাকি যেটাকে বলা হয় পুরনো কলকাতা, মানে উত্তর কলকাতা। উত্তর কলকাতায় খুঁজলে তুমি ডজন ডজন বাড়ি পাবে যেগুলোর অবস্থা একদম ভগ্নপ্রায়। কলকাতা কর্পোরেশন এসে বোর্ড লাগিয়ে দিয়ে গেছে, ওই বোর্ডগুলোর অবস্থাও ভগ্নপ্রায়। কিন্তু আমি অন্তত 1 ডজন বাড়ি দেখিয়ে দেবো
কোনো আর রিপিটেড নোটিশ হয় না। কোনো কলকাতা পুরসভার টিম এসে বলে না যে 6 মাস আগে আপনার বাড়িতে বোর্ড লাগিয়ে দিয়ে গেছিলাম, বাড়িটা ইভ্যাকুয়েট করুন, বাড়িটা ভেঙে দেওয়া উচিত, তাহলে আপনাদের প্রাণহানি হবে। ফলো আপ যেটাকে বলে, এটা প্রশাসনিক ফলো আপ। আমি কারোর সঙ্গে এই বিষয়ে কোনো ডিবেটে যাচ্ছি না, আমি প্র্যাকটিক্যাল সমস্যাটা বলছি। এটা রাজনীতির বিষয় না। আমার সহনাগরিকদের মৃত্যু হচ্ছে, তারা আহত হচ্ছে, রক্ত ঝরছে, কতদিন দুর্ভাগ্যজনক বলে রাহুল দ্বারা এগুলোকে কাটাবেন। আমি দায়িত্ব যখন আমার, সেখানে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব তো কোথাও আমাকে নিতে হবে। একদম অর্চনা দি, এবং এখন যখন এই গার্ডেন ব্রিজের ঘটনার পর যখন নড়ে চড়ে বসেছে কলকাতা পুরসভা, এই অ্যাপের বন্দোবস্ত করা হচ্ছে এবং যেখানে ইঞ্জিনিয়াররা তাদেরকে যখন পথে নামানো হচ্ছে জিপিএস ব্যবহার করে কিভাবে তারা ট্র্যাক করবেন বলা হচ্ছে, তার পাশাপাশি কলকাতা পুলিশকেও জোড়া হচ্ছে। তাহলে এতদিন এই কলকাতা পুলিশকে চোখে আঙুল দিয়ে তাদেরকে দেখিয়ে দিতে হচ্ছিল এতদিন ধরে, তারা কিছুই জানতো না। দেখুন, এগুলো আমি কলকাতার মানুষ, আমি চোখের সামনে যেভাবে বেআইনি কনস্ট্রাকশন হচ্ছে এবং সেখানে পুলিশ, পলিটিক্যাল পিপল এবং প্রমোটার যে নেক্সাস তৈরি হয়েছে, সিমেন্ট বালি ফেলা, তলার ছেলেগুলোর কাটমানি নেওয়া থেকে শুরু করে যা শুরু হয়েছে কলকাতা শহরে, আপনি ঠকবাসতে দাও যার হয়ে যাবে। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, যতই জিপিএস এআই ব্যবহার করুন, আপনি যাই করুন, আপনি কোথায় ভাঙবেন, কোনো জায়গায় আপনার পুকুর বুঝিয়ে হচ্ছে, আপনার কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে না, ম্যাটেরিয়াল প্রপার ইউজ হচ্ছে না, আপনার তদারকি হচ্ছে না, এডুকেটেড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হচ্ছে না, আপনার টাকা দিয়ে লাইসেন্স লিগালাইজ হয়ে যাচ্ছে, আপনার কোনো রকম রুলস বানাও। আমার বাড়ির সামনে প্রমোটার 13 ফুট রাস্তা, 6 G+3 পারমিশন, আমি রিটার্ন অবজেকশন দিলাম কর্পোরেশনে, গিয়ে মামলা করলাম, কিন্তু প্রমোটার ঠিক তার বাড়ি করে সিসি নিয়ে বেরিয়ে গেল। চোখের সামনে হাঁ করে দেখলাম। এইবার মামলা করছি, এবার ভাঙার অর্ডার পাবো, তারপর তিনি ভাঙবেন। ওয়াই নিয়ম নেই কেন? আমার বাড়ির সিকিউরিটি আমার অধিকার, আমি ট্যাক্স দিই, আমি কেন এই প্রমোটারের লাভের জন্য এই রিস্ক নেব? আমার মতো বাংলার প্রতিটি মানুষের। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম আগের দিন তিনি বলেছিলেন যে একেবারে সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে এবং তিনি এই সামাজিক ব্যাধি দূর করতে পারছেন না। আর গতকালের ঘটনার পর তিনি বলছেন যে তিনি ভাবতেন যে ওপর থেকে নির্দেশ দিয়ে দিলেই তার বাস্তবায়ন হয়ে যায়, কিন্তু তা হয়নি। এতদিন পরে তার উপলব্ধি করলেন মেয়র ফিরহাদ হাকিম। দেখুন, আমি ভাবতাম ওপর থেকে আমি অর্ডার দিয়ে দিলাম এবং সেটা ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে, ডিজিরা সেটা ইমপ্লিমেন্ট করছে, এটা আমার একটা ধারণা ছিল। এটা আমার দুর্ভাগ্য যে আমার এত চেষ্টার পরেও এরকম একটা ঘটনা ঘটে গেল এবং যে ইমপ্লিমেন্টেশনটার কথা বলি সেই ইমপ্লিমেন্টেশনটা হলো না। তাই আমি কমিশনারকে অ্যাডভাইস করেছি যে এবার একদম এসি লেভেল থেকে তাদের ট্রেনিং দিয়ে লগবুক সিস্টেম, যেটা আমি বহুদিন ধরে বলে আসছি, লগবুক সিস্টেম, যে আমি একটা রাস্তায় এসিরা রাস্তায় ঘুরতে হবে। ধরুন আমার এই পিয়ারিমুন রায় রোড এবং লেন্স অ্যান্ড সাব লেন বাইলেন্স ঘুরলো, দেখলো ইল্লিগাল পাওয়া যাচ্ছে, সই করে দাও সেই লগবুকে যে এখানে একটা ইল্লিগাল হচ্ছে, যাতে ইল্লিগাল প্রমোটিংয়ে করতে গেলে মানুষের পা কাঁপে, সেটা করার চেষ্টা করব। এখন ইলেকশন কমিশনের রুলস চলছে, আমি বলতে পারবো না, কিন্তু এটা আমি করব। 13 বছর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে, মেয়র ফিরহাদ হাকিম বলছেন এরপরে তিনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন। আর খুব উল্লেখযোগ্যভাবে গার্ডেন ব্রিজের ঘটনাও কিন্তু মেয়রের আওতাধীন এবং চেতলাও কিন্তু একেবারে মেয়রেরই পাড়ার। এখানে এত বড় বড় দুর্ঘটনার খবর ঘটে গেল। গার্ডেন ব্রিজ দিয়ে শুরু হয়েছিল, তারপর পিকনিক গার্ডেন, বিরাটি এবং আজ সকালে চেতলা, একের পর এক নির্মাণ ভেঙে পড়া এবং সেখানে কোথাও প্রাণহানির ঘটনা, কোথাও সামান্যর জন্য রক্ষা পাওয়া। আমি কৌশবের কাছে এই জায়গায় আসবো। কৌশব, গার্ডেন ব্রিজের ঘটনা ঘটে যাওয়ার পর আমরা দেখলাম কলকাতা পুরসভা জানালো যে আর 850 এই ধরনের বেআইনি নির্মাণ তারা নাকি ভাঙার নির্দেশ দিয়েছেন এবং ভাঙার সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কিন্তু এই যে একের পর এক এখনো নির্মীয়মান বাড়ির কারুর চাঙড় ভেঙে পড়ছে, এই চেতলার যে ঘটনা, এটা তো একটা পুরনো বাড়ি, এর একটা অংশ ভেঙে পড়েছে। অর্থাৎ কোথাও মেনটেনেন্স এবং নজরদারি, মানে একটা ঘটনা ঘটলো, নোটিশ গেল, ভেঙে ফেলা হলো, এখানেই তো শেষ নয়, কোথায় কোথায় ঘটনাগুলো ঘটে চলেছে দিনের পর দিন, সেই নজরদারির দায়িত্বটা কে নেবে? দায়িত্ব কে নেবে? মানে চুবাই বাহিনীকে দায়িত্ব নিতে হবে। তো চুন বালি ইট সাপ্লাই যে বাহিনী পাড়ায় পাড়ায় উঠেছে কুসুমিতা, যে কোনো মানুষকে তুমি জিজ্ঞাসা করো, তুমি বাড়ি করবে, বালিকে ফেলবে, তৃণমূলের কাউন্সিলর ঠিক করে দেবে। রড কোথা থেকে আসবে? তৃণমূলের কাউন্সিলর জোর করে, জোর জবরদস্তি দিতেই হবে। তার সাথে
তৃণমূলের পার্টি অফিসে রবিবারের বিকেলবেলা সন্ধ্যাবেলা ফিস্টের জন্য টাকা দিতে হবে। এই তো সিন্ডিকেট বাহিনী, আমি তো বলি চুবাই বাহিনী, চুন বালি ইট সাপ্লাই। তো আমি বলছি যে বড় বড় কথা বলছেন ববি হাকিম, পিয়ারি মোহন রায় রোডের কথা বলতেন, আমি বলছি একটু ফ্ল্যাশব্যাকে চলে যাও না কুসুমিতা। ফ্ল্যাশব্যাকে কি ছিল ববি হাকিম? হ্যাঁ, হাকিম কেমিক্যালসের মালিক হয়েছেন কার টাকায়? প্লাস্টিকের ব্যবসা কার টাকায়? কাদের টাকায়? এই সিন্ডিকেট বাহিনীর টাকায়। কি ছিলেন? ভাঙা স্কুটার নিয়ে ঘুরে বেড়াতেন, ভাঙা স্কুটার নিয়ে। উনি যখন আমার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিলেন সম্পত্তি দেখিয়েছিলেন, এইটা হচ্ছে সিন্ডিকেট বাহিনীর টাকা। বাসিন্দা হিসেবে আমরা নিশ্চিন্ত হয়ে ঘুমোতে যেতে পারছি কোথায়? পারবেন না তো, কারণ তৃণমূল করে হচ্ছে কিছু শ্রেণীর লোক হচ্ছে টাকা কামানোর জন্য, মাল কামানোর জন্য। কত টাকা সম্পত্তি ছিল হাকিম কেমিক্যালসের মালিকের? কত টাকা সম্পত্তি? মহানন্দাজি, একেবারে কলকাতার মেয়র তিনি বলছেন যে তিনি ভেবেছিলেন যে তিনি অর্ডার দিচ্ছেন এবং নিচুতলা দায় দায়িত্ব পালন করছে। মানে এই ধরনের ইনোসেন্স কি এই মুহূর্তে এই শহরের মানুষ মানতে পারবে বলে আপনার মনে হয়? মানে কোথাও এটাকে বলছেন সামাজিক ব্যাধি, কোথাও বলছেন যে আমি তো ভেবেছিলাম, আমি অর্ডার দিয়ে দিয়েছি, কাজ হয়েছে। তাহলে যখন বাম আমলের ঘাড়ে দায় চাপানোর সময় হয় তখন প্রথমেই কেন বলে দেওয়া হয় যে এই গোটা বিষয়টা শুরু হয়েছিল বাম আমলে? তারাও তো নির্দেশ দিয়ে দিয়েছিলেন, সেই অনুযায়ী কাজ হয়েছিল। আর যদি ভেঙে পড়ে থাকে তাহলে সেই দায়িত্ব কে নেবে? বামেরা নিশ্চয়ই 12-13 বছর আগেকার এগুলো নয়, একেবারে নির্মীয়মান অবস্থায় রয়েছে। তারা যখন ভেঙে পড়ছে মেয়র এভাবে দায়িত্ব এড়িয়ে যাবেন? দেখো, আমার বাড়ি দক্ষিণ কলকাতার কালীঘাট পুরনো এলাকা। আমার বাড়ির ঠিক উল্টো দিকের একটা বাড়িতেই মানে প্রায় 1.5 বছর ধরে ওইরকম একটা নোটিশ টাঙানো, এক্ষুনি কথা হচ্ছিল না, কেউ আসেও না করেও না, সেখানকার বাসিন্দারা রয়েছে। যে কোনো দিন কিন্তু এই এবিপি আনন্দেই সেটা একটা খবর হয়ে যাবে। কাজে আমার বক্তব্য যে যারা এই টেলিভিশনে বলছেন জনপ্রতিনিধিরা, তারা কোনো স্ক্রিপ্টের চিত্রনাট্য পাঠ করছেন বলে এক এক সময় মনে হয়। মানুষের জীবনের তো কোনো দাম নেই। আর একটা কথা আমি বলতে চাই কুসুমিতা, একটা কাউন্সিলরের কাজ কি বলুন তো? থিওরিটিক্যালি কাউন্সিলরের কাজ হচ্ছে ওয়েলফেয়ার এবং ইন্টারেস্ট অফ দ্য ওয়ার্ড দেখা। কাউন্সিলররা এই দুটো কাজ ছাড়া বাকি সব কাজগুলো করছে। আমি বলছি না যে সবাই, তার মধ্যেও ব্যতিক্রম আছে। আমরা এরকম কাউন্সিলরও শুনেছি যে কারুর বাড়িতে কোনো বিপদ আপদ হলে তিনি নিজে অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে দেন, আছে, কিন্তু সংখ্যায় কম। আমরা দেখতে চাই এই রকম ভালো কাউন্সিলর আসুক, এবং যারা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হচ্ছেন, দল যাদের সিলেক্ট করছে, তারা একটু চিন্তা করুন, মানুষের জীবনের দাম আছে। আরেকটা কথা বলে শেষ করব, এই যে শিবালিক হলো, কুন্দলিয়া হলো, আমরা মানুষ, সাধারণ মানুষ হিসেবে জানতে চাই এই এত বড় অঘটন ঘটানো মানুষগুলোর শাস্তি কি হলো? শুধুমাত্র খবর দেখতে চাই না, আমরা রেজাল্ট দেখতে চাই। কলকাতা পুরসভা প্রথমত ফলো আপ কোথায় করে, দ্বিতীয়ত কলকাতা পুরসভা যে অ্যাপের বন্দোবস্ত করেছে ইঞ্জিনিয়ারদের একেবারে ফিল্ডে গিয়ে কাজ করতে হবে বলে মেয়র নির্দেশ দিয়েছেন, সেখানে আমি আপনার কাছেই যাচ্ছি, সেখানে লোক কোথায়? সেখানে লোক কোথায়? তার জন্য তো নিয়োগ প্রয়োজন, একেবারে পূর্ণ সময়ের জন্য কর্মচারীও তো নিয়োগ করতে হবে। আমি মাঝখানে বলিনি, আশা করি কেউ মাঝখানে বলুন। বলুন। প্রথম কথা, শিবালিক, কুণ্ডলিয়া, এবং আমি সেগুলো বলছি না বিয়ানি বাড়ি ছিল, কেন ভেঙে পড়েছিল তার কারণ কি ছিল? মেটেরিয়ালসের কথা তুমি যেটা বললে একটু আগে। সুতরাং নজরদারি কার কোথায় কখন ছিল, কোন সময় ছিল, শিবালিক, কুণ্ডলিয়া বহু লোক হতাহত হয়েছিল, মানুষ মারা গেছে, কলেজ স্ট্রিট, আমি বলতে পারি, এগুলো দিয়ে প্রমাণ করা, জাস্টিফাই করা যায় না কিছু। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তোমায় বলি, কেন বলছি কারণটা, দেখুন আইন আনা হচ্ছে, কেমন আইন আনা হচ্ছে, যেখানে ভাড়াটে এত বেশি বা কলকাতায় দাঁড়িয়ে, সেখানে 142 ধারা নিয়ে আসা হয়েছে, যেখানে তুমি যা ভাড়াটে আছে তার দ্বিগুণ তুমি জায়গা পাবে। কিন্তু তা সত্ত্বেও যদি মানুষের সচেতনতা না থাকে, মানুষ যদি সেটাকে গ্রহণ না করে, আমি বলি শুধুমাত্র দায় রাখছি না, আমি দায় রাখছি না, তুমি দাঁড়িয়ে দিলে থাকা দরকার, তুমি তাকে টেনে বাঁচাতে পারবে না। আর এত কথা একটা ছোট্ট কথা বলি, আজকে কলকাতার মহানগরিক দাঁড়িয়ে বলছেন প্রেসের সামনে যে আমার ডিজিরা কোনো কাজ করছে না। এই গাফিলতিটা কার? এটা তো মেয়রের দেখা উচিত। উনি মুখ্য প্রশাসক, উনি মহানগরিক, ওনার ডিজি কাজ করছে না, উনি সেটা দাঁত বার করে বলছেন প্রেস মিডিয়া। বাঁচাতে মেয়র তার পাশে দাঁড়িয়ে গেলেন এবং বিল্ডিং ডিপার্টমেন্টের ঘাড়ে দায় দিয়ে দিলেন, শোকজ করা হলো, তাদের মধ্যে কয়েকজন সরেও দাঁড়ালেন, কিন্তু মেয়র নিজের দায় দায়িত্ব কি এখনো পর্যন্ত সেটা কি পরিষ্কার করতে পেরেছেন? কি ব্যবস্থা নেওয়া হবে? এদের বিরুদ্ধে কি বন্দোবস্ত হবে? কোনো বার্তা এসেছে?